আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপুর কথা যদি আগেই মেনে নিয়ে নিজের চলাফেরায় নিয়ন্ত্রণ আনতাম তাহলে হয়তো আজ এইসব হতো না আমার সাথে। আপুর কথা তখন অমান্য করার শাস্তি পাচ্ছি আর আজকের পর হয়তো সেই আপু আর কখনোই কিছু বলবেই না, হয়তো আর অধিকার দেখিয়ে শাসনও করবে না। হঠাৎ দরজা খোলার শব্দে ভাবনায় ছেদ পড়ল অমালিয়ার। নড়ে চড়ে উঠে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো সে। দরজা খুলে আদ্র ঢুকল। তাকে দেখেই মাথায় আগুন ধরে গেল তার। মনে পড়ে গেল ভয়াবহ সেই রাতের কথা, যে রাতের ভয়াবহতা হয়তো তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই লোকটাকে দেখলেই তার ক্ষত বারবার সতেজ হয়ে যাবে। আদ্রের ক্ষেত্রেও বিষয়টা খুব একটা সহজতর না। অমালিয়ার সামনে এভাবে থাকা তার কাছেও প্রচুর অস্বস্তিকর ব্যাপার। নেশার ঘোরে সেদিন অত বড় অন্যায় করে ফেললেও এখন সেটা নিয়ে তার মাঝে অপরাধ বোধের সীমা নেই। পরিবারের সাথে সাথে সে নিজেও নিজের কাছেই ঘৃণিত হয়ে গেছে। অপরাধ বোধে সে অমালিয়ার দিকে তাকাতেও পারছে না। কোনো রকমে মাথা নুইয়ে কাবার্ডে গিয়ে নিজের পোশাক বের করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। কতক্ষণ ইতস্তত করতে করতে চুপচাপ আস্তে করে গিয়ে বিছানার একপাশ ঘেঁষে কাত হয়ে শুয়ে পড়ল। হঠাৎ পেছন শরীরের নিচ থেকে চাদর সজোরে টান দিল কেউ, যার দরুন আদ্র বিছানা থেকে উল্টে গড়ে গিয়ে নিচে পড়ে গেল। পড়ে গিয়ে হাতে হালকা ব্যথাও পেল সে। আচমকা এমন হওয়ায় হকচকিয়ে উঠে সামনে তাকালে অমালিয়াকে চাদর হাতে রাগী মনোভাবে দাঁড়িয়ে থাকতে দেখল সে। বুঝতে পারল তাকে ফেলে দেওয়ার কাজ সেই করেছে। আদ্র ভ্রু কুঁচকে বলল, ফুয়ার্তা, তুমি আমাকে ফেলে দিলে কেন? চাদর লাগলে কভার থেকে নাও, শরীরের নিচ থেকে টান দেওয়ার কি দরকার? অমালিয়া চোখ মুখ শক্ত করে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, তোমার কি মনে হয় তোমার মতো জঘন্য লোককে আমি আমার পাশে ঘুমোতে দিব? তুমি যদি ভেবে থাকো আমি এই বিয়ে তোমার সাথে সংসার করার জন্য করেছি তাহলে সেই আশা মাটি চাপা দাও। তুমি কি ভেবেছ এসবের পরেও তোমার সাথে সাধারণ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করব আমি? কখনো না। কান খুলে শুনে রাখো, শুধু সমাজের সামনে নিজের সম্মান রক্ষার্থে আমি এই বিয়ে করিনি। আমি এই বিয়ে করেছি আমার সাথে তোমার করা অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। আইন তোমাকে কি শাস্তি দিত? তোমার মা বাবার ক্ষমতা জোরে হয়তো তোমাকে বাঁচিয়ে নিত, তাই তো আমি নিজের হাতে তোমাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুমি এখন থেকে সারাটা জীবন শাস্তি পাবে। তোমার লাইফ হেল করে দিব আমি, কখনো শান্তিতে থাকতে দিব না তোমাকে। সারা জীবন চলতে হবে তোমাকে, না আমাকে ছাড়তে পারবে না পারবে আমার সাথে থাকতে, আর এটাই হবে তোমার সর্বোচ্চ শাস্তি। এখন যাও, যেখানে খুশি সেখানে নিজের শোয়ার ব্যবস্থা করো, কিন্তু খবরদার আমার পাশে শোয়ার চিন্তাও করবে না। আদ্র ভারী লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। অমালিয়ার কথার কোনো রকম জবাব দিল না সে। বলার মতো তেমন কোনো শব্দই নেই যে তার কাছে। সে যা করেছে তার জন্য এটা তো তার প্রাপ্য। পাপের শাস্তি তো তাকে ভোগ করতেই হবে। লোকে ঠিকই বলে পাপ ছাড়ে না বাপকে। আইনের হাত থেকে বাঁচলেও এই জেলখানার শাস্তি থেকে আর কিভাবে বাঁচবে? তাই তো সেই চেষ্টাও করতে চায় না আর। এতে করে যদি কিছু পাপ কম হয়, তাই চুপচাপ উঠে দাঁড়িয়ে একটা বালিশ আর চাদর নিয়ে রুমের ডিভানের দিকে এগিয়ে গেল সে। ডিভানের কাছে এসে অমালিয়ার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, জানি আমি যা করেছি তা মাফ করার নয়, তাই মাফ চাইবো না। তুমি যত পারো শাস্তি দাও, যতক্ষণ না তোমার আত্মতুষ্টি হয় ততদিন শাস্তি দাও। তবে যেদিন মনে হবে আমাকে শাস্তি দিয়ে তুমি তোমার ক্ষত কিছুটা হলেও পূরণ করতে পেরেছ, সেদিন পারলে এই অপরাধীকে ক্ষমা করে দিও। আমি সেদিনের অপেক্ষায় থাকবো। অমালিয়া তার মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। এই লোকটার সামনে তার কান্নাও দেখাতে চায় না সে। হঠাৎ আদ্র আবার বলে উঠল, আর হ্যাঁ, আর একটা অনুরোধ করতে চাই তোমাকে। তুমি জানো কি না জানি না, তবে ভাইয়া কিন্তু নূর আপুকে ভালোবাসে। সেদিন ভাইয়া আমাদের জানিয়েছিল সে বিয়ে করলে তাকেই করবে, কিন্তু আমাদের এসব ঘটনার কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আমার জন্য ভাইয়া এমনিতেও অনেক কষ্ট পেয়েছে, এখন আবার আমার জন্য সে তার ভালোবাসাকেও হারাক, সেটা আমি একদমই চাই না। তাই পারলে তুমি একটু আপুকে বুঝিয়ে বলো যে ভাইয়া এসব ইচ্ছে করে করেনি, আমার আর মায়ের চাপে পড়ে সে এমনটা করতে বাধ্য হয়েছে। ভাইয়া তো আমাকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করেছিল,
কিন্তু আমার কথা ভেবে মা ভাইয়ার কাছে অনেক কান্নাকাটি করে মায়ের আকুতির কাছে আটকে গেছে ভাইয়া, তাই এমনটা করতে বাধ্য হয়েছে সে। প্লিজ এই বিষয়টা একটু নূর আপুর কাছে ক্লিয়ার করো তুমি, না হলে এত এত অপরাধের ভার নিয়ে বাঁচতে পারবো না আমি। অমালিয়া চমকে গেল। মুখ চেপে ধরে ধপ করে বিছানার উপর বসে পড়ল সে। অজান্তে সে এটা কি করে ফেলল? আদিত্য আপুকে ভালোবাসে, কিন্তু আপু তো নিশ্চয়ই আজকের এসবের কারণে আদিত্যকে ভুল বুঝবে। আমার আপুকে ভালো করেই জানি, সে একবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা কেউ বদলাতে পারবে না। আজ আমার জন্য আপু আর আদিত্যের সম্পর্ক হওয়া আগেই শেষ হয়ে গেল। এখন কি করব আমি? আপু তো আর আমার মুখও দেখতে চায় না, কথা বলো তো দূরের কথা। তাহলে তাকে কিভাবে বুঝাবো আমি? আজ একটা অঘটন সবার জীবনকে কেমন বদলে দিল। সব আমার কারণে হয়েছে। আমার জন্য আজ আপুর জীবনটা উল্টাপাল্টা হয়ে গেল। এখন কি হবে? কে জানে এসব কিছু কোন দিকে মোড় নিবে। আরও 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। রাত তখন 2টার কাছাকাছি। ঝুম বৃষ্টির শব্দ এখনও থামেনি। মেঘেরও যেন আজ নূরের মতো কষ্ট হচ্ছে, তাই তো কান্না থামছেই না তাদের। মনের সাথে তুমুল যুদ্ধ করেও শেষ পর্যন্ত আবারও পরাজিত হলো নূর। অশান্ত মনের দায়ে আবারও জানালাটা হালকা খুলে নিচে তাকালো সে। এখনও চায়নি ওই ব্যক্তি। জিদ্দি ঘোড়ার মতো দাঁড়িয়ে আছে বৃষ্টির মাঝে। গত প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে একটানা ভিজছে সে। এসব করে কী প্রমাণ করতে চাইছে সে? না, এভাবে আর চলবে না। ওই বেঈমান পুরুষকে বোঝাতে হবে তার এসব ড্রামার কোনো প্রভাব আর পড়বে না। এই নূর একবার বোকা হয়েছে, বারবার হবে না। দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে নিয়ে নিজেকে যথাসম্ভব শক্ত মজবুত করল সে। অখণ্ডিত পাথরে রূপ নিল, যে পাথরে নেই কোনো অনুভূতির লেশ মাত্র। নিজেকে তৈরি করে ছাতাটা বের করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো নূর। মেইন গেট খুলে সোজা আদিত্যের সামনে এসে দাঁড়ালো সে। বৃষ্টিতে একটানা ভিজে আদিত্যের অবস্থা শোচনীয়। চোখ দুটো লাল ডগডগ করছে, মুখমণ্ডল একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। আদিত্যের এই হাল নূরের বুকের ভেতর হাজারো পীড়ন দিলেও চেহারায় তার বিন্দুমাত্র ছায়াও আনতে দিল না নূর। চোখ মুখ এতটা শক্ত করে রেখেছে যেন আদিত্য কোনো অপরিচিত লোক, তাকে সে চেনেই না। নূরের এই কঠোর চাহনিই যথেষ্ট আদিত্যের হৃদয়ে রক্তক্ষরণের জন্য। শেষমেশ নূর এলো তো ঠিকই, কিন্তু এই নূর যে ওর নূর না। এ যে পাথরের কোনো মূর্তি মনে হচ্ছে, যার কাছে আদিত্যের ডাক হয়তো পৌঁছবেও না। নূর আদিত্যের পানে তাকিয়ে শক্ত গলায় বলে উঠল, মিস্টার সাদমান শাহরিয়ার আদিত্য, এখানে কি আপনার কোনো মুভির শুটিং চলছে? যদি তা না হয়ে থাকে তাহলে আপনার এই অতিরঞ্জিত ড্রামার কারণ জানতে পারি কি? অ্যাকচুয়ালি তার দরকার নেই, তবে শুধু বলবো এটা একজন অতি সাধারণ ভদ্র পরিবারের বাড়ি। তাই এখানে এভাবে মাঝরাতে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থেকে আমাদের যা একটু সম্মান বাকি আছে সেটারও হানি করার যদি আপনার মনস্কামনা থেকে থাকে তাহলে অতি দুঃখের সাথে বলতে চাই এটা আমি হতে দিব না। ভালোই ভালোই এখান থেকে চলে যান, না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। হ্যাঁ জানি আপনাদের অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, এসব পুলিশ টুলিশ পকেটে নিয়ে ঘোরেন। অপরাধ করেও রায় কিভাবে নিজের হাতে আনতে হয় তা ভালো করেই জানেন। তবুও নিজের পরিবারের সম্মান বাঁচাতে নিজের স্বার্থ মতো আমি চেষ্টা করবই। আজ যেন নিজের নামটাই সবচেয়ে তিক্ততাপূর্ণ মনে হচ্ছে। যে নাম নূরের মুখে আজ সবচেয়ে বেশি বিশ্রী লাগছে শুনতে। আর নূরের এই তিক্ত বাক্যগুলো মনে হচ্ছে উত্তপ্ত গরম লাভার মতো হৃৎপিণ্ড জ্বালিয়ে দিচ্ছে। তবুও শুনবে সে। নূরের সব ক্রোধ বর্ষিত হোক তার উপর। নূর ওর ক্রোধের অগ্নিতে দগ্ধ করে দিক ওকে। সব সয়ে যাবে ও। নূরের বিশ্বাস ভাঙার অপরাধে সে মেরে ফেললেও ক্ষতি নেই। তবুও যেন নূর ওকে ছেড়ে না যায়। নূরের দেওয়া সেই শাস্তি কিভাবে মেনে নিবে ও? শুধু এই শাস্তিটাই যেন নূর ওকে না দেয়। নূর ওর কথা শেষ করে চলে যেতে নিলেই আদিত্য তীব্র আবেগ আর মায়া ভরা কণ্ঠে করুণ সুরে ডাকল নূরকে। না চাইতেও থমকে গেল নূরের পা। বুকের মাঝে মুচড়ে উঠল, গলার মাঝে দলা পাকিয়ে আসছে সব। তবুও সব নিজের মাঝেই দমিয়ে রেখে শক্ত চোখে আবারও আদিত্যের পানে ফিরে তাকালো। আদিত্য অপরাধীর সুরে বলে উঠল, আমি জানি নূর, আমি তোমার অপরাধী। তোমার বিশ্বাস ভেঙেছি। তুমি যা চাও শাস্তি দিতে পারো আমাকে, শুধু একবার আমার কথা।
আদিত্য নিশ্চুপ ব্যথা ভরা করুণ চোখে শুধু তাকিয়ে রইল নূরের পানে। এক মিনিট মিস্টার আদিত্য, আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে। নিজেকে বোধহয় একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছেন। নূর কারোর ওপর এতটাও ডিপেন্ড হয় না যে কেউ ওর ইমোশন নিয়ে খেলতে পারে। আপনি ফ্যান্টাসির জগৎ থেকে বেরিয়ে আসুন। আর হ্যাঁ, আপনার হয়তো আজকের ডেটটা মনে নেই, তবে আমার মনে আছে। আজ সেই দিন যেদিন আপনার দেয়া 30 দিনের সমাপ্তি হলো। আঁতকে উঠল আদিত্য। আজ 30 দিন শেষ হয়ে গেছে। ওর তো মাথায় ছিল না, কিন্তু নূর কেন মনে করিয়ে দিল সেটা? কি বলতে চাইছে সে? ভয়ে অন্তর শুকিয়ে আসছে আদিত্যের ভয়কে সত্য করে দিয়ে নূর বলে ওঠে, তো আপনার দেয়া আজ 30 দিন শেষ হলো, আর আপনার প্রতি আমার কোনো রকম ফিলিংস হয়নি। তো এখন আপনার কথা অনুযায়ী চ্যালেঞ্জ পুরো হয়ে গেল। ওয়াদা পূরণ করার ক্ষেত্রে তো আপনার ট্র্যাক রেকর্ডের কথা বলতেও চাচ্ছি না, তবে আশা করি অন্তত এবার নিজের কথা রাখবেন, আর আপনার শর্ত অনুযায়ী আর কখনো আমাকে জ্বালাতে আসবেন না। আপনার সাথে এটাই আমার শেষ সাক্ষাৎ। ভালো থাকবেন, আর পারলে এর পরের বার কাউকে কোনো ওয়াদা করবেন না। গুড বাই মিস্টার সাদমান শাহরিয়ার। আদিত্য। আদিত্যের হৃৎপিণ্ডে তীব্র বেগে সহস্রখানেক বাজ ফেলিয়ে চলে গেল নূর। সত্তাটাকে মেরে ফেলে লাখো তলোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত করে রেখে গেল ওকে। অসাড় হয়ে আসা শরীরের ভর ছেড়ে দিয়ে ধপ করে নিচে বসে পড়ল আদিত্য। আজ সে সত্যি সত্যিই চিরতরে হারিয়ে ফেলল নূরকে। এখন এই মৃত হৃদয়টাকে নিয়ে কিভাবে বেঁচে থাকবে ও? নূর ওকে এত কঠিন শাস্তি দিয়ে গেল, এর চেয়ে তো ওর জানটা বের করে নিয়ে গেলেও পারত। এখন এই জীবনের বোঝাও কিভাবে বয়ে বেড়াবে? শরীরটা এবার আরও নিস্তেজ হয়ে গেল। কোনো রকমে একবার অস্পষ্ট সুরে নূরের নাম নিল, তার পরপরই ঢলে পড়ল মাটিতে। 8 মাস পর। সময় বড়ই অদ্ভুত জিনিস। এই নিরবধি বয়ে চলার সময় এক একজনের জীবনে এক একভাবে চলে। এই সময় কারোর জীবনে হয় আনন্দের, সুখের, সফলতার, কারোর জীবনে হয় দুঃখ, কষ্ট আর বিষণ্ণতার, কারোর জীবনে এনে দেয় সফলতার চাবিকাঠি, আবার কারোর জীবনে নিয়ে আসে ব্যর্থতার দুর্দশা। সময় কাউকে এনে দেয় নতুন আলোর সন্ধান, আবার কাউকে ঠেলে আঁধারের গভীরতায়। কেউ সময়ের মূল্য বোঝে, তার সাথে চলার চেষ্টা করে, আবার কেউ নিজের জীবনের চাওয়া পাওয়া, আশা নিরাশা, ভালো মন্দ সব সময়ের উপর ছেড়ে দেয়। কারোর আবার সময়ের কাছে কিছু চাওয়ারই থাকে না। সময় তাকে কি দিল না দিল তার ধার ধারে না, সে নিজের মতো করেই চলে। এমনিতে তো কারোর জন্য থেমে থাকে না সময়। সে যতই কেউ কান্নাকাটি করে নিজের জান দিয়ে দিক, তবুও সময় শোনে না কারোর মিনতি। কঠোর হয়ে নিরন্তর ছুটে চলে সময়। তবে কখনো কখনো এই সময়ই আবার কারোর জন্য থমকে যায়। ঘড়ির কাঁটা এক জায়গাতেই আটকে যায়, চেয়েও পারে না সময়কে এগিয়ে নিতে। জীবন থেমে থাকে ওই সময়টাতে। আদিত্যের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তার সময় আটকে আছে 8 মাস পূর্বের ওই রাতে, যেদিন ওই নিঠুর রমণী ওকে জীবন্ত লাশে পরিণত করে চলে গিয়েছিল। হৃদয়টাকে মৃত করে ওই নির্জীব শরীরটাকে ফেলে গেছে। সেদিনের সেই কালো রাত থেকে আজও আলোর দেখা পায়নি সে। বেঁচে থাকাটা কেবলই দায়ভার তার, নিঃশ্বাসগুলো বোঝা হয়ে গেছে তার। কিন্তু চাইলেও এই নিঃশ্বাসের বোঝা একেবারে বন্ধ করতে পারছে না আদিত্য। এটাই যে নূরের দেওয়া শাস্তি। তার শাস্তি ভোগ না করে কিভাবে পালাতে পারেও? বেঁচে থাকার মতো ভয়াবহ যে শাস্তি নূর দিয়েছে, তা ভোগ না করে কিভাবে চলে যাবে? 27 বসন্ত পেরিয়ে আসা এই জীবনে আদিত্যের হঠাৎই সব কিছু মিথ্যে মনে হচ্ছে। সব জানা অজানা জ্ঞান আছে নিজের ওপরই উপহাস করছে। এই পর্যায়ে এসে জীবনের হিসাব খাতায় কেবলই শূন্য মিলছে। সম্পর্ক, বন্ধন, মায়া, মমতা এসব শুধুই মিথ্যে জাল। আসলে সব হলো স্বার্থের খেলা। যতক্ষণ স্বার্থ ঠিক আছে ততক্ষণই সব ঠিক আছে। স্বার্থে আঘাত পড়লেই তখন মিথ্যে জালও ছিঁড়ে যায়। পৃথিবীর বাস্তব রূপ দেখা যায় তখন। এই স্বার্থময় পৃথিবীতে নিজেকে বড়ই বেমানান মনে হয় এখন আদিত্যের। 10 তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্টের ছাদের রেলিংয়ের ওপর বসে এক হাতে মদের বোতল আর এক হাতে জ্বলন্ত সিগারেট ধরে আছে আদিত্য। একবার অ্যালকোহল গিলছে তো আর একবার নিকোটিন টানছে। ভেতরের জ্বলনকে বাইরের অগ্নি
দ্বারা নিভানোর বৃথা চেষ্টা করছে, কারণ সে অগ্নি নেভার পরিবর্তে আরও জ্বলে উঠে পুড়িয়ে দিচ্ছে আদিত্যকে। হঠাৎ পেছন থেকে কেউ টান দিয়ে রেলিং থেকে ছাদের ফ্লোরে এনে ফেলল। আদিত্য হকচকিয়ে সামনে তাকিয়ে দেখল আবির। আদিত্যকে নিচে নামিয়ে হাঁটুর উপর হাত ঠেকিয়ে রীতিমতো হাঁপাচ্ছে সে। আসার সময় নিচ থেকে আদিত্যকে এভাবে রেলিংয়ের উপর বসে থাকতে দেখে ভয় পেয়ে যায় আবির, তাই প্রাণপণে দৌড়ে আসে সে। আদিত্যের মন মানসিকতা এখন স্বাভাবিক নেই, এই অবস্থায় যে কোনো কিছু করে ফেলতে পারে ও, সেটারই ভয় হচ্ছিল ওর, তাই দৌড়ে এসে ওকে নামিয়েছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু ঠিক করে আবির ক্ষেপে গিয়ে আদিত্যের উদ্দেশ্যে বলল, শালা, আর আমি রেলিংয়ের ওপর কি তোর মুভির শুটিং করছিলি? জানোস এখনই আমার কোটি টাকা দামের প্যারান্ডা লাভ দিয়ে বাড়াই যাইতো। তোর দেবদাসগিরির চক্করে আমার ইন্না লিল্লাহ হয়ে যেত এখনই। বিষয়টা শুধু আমার মরার না, আমি মরে গেলে এই লাখো নারীর কল্যাণ কে করতো? নারীদের এই মহা সর্বনাশের জন্য দায়ী থাকতে তুই। আদিত্য মাতালের মতো হেসে বলল, মৃত্যুকে লোক শুধুই বদনাম করেছে, আসল যন্ত্রণা তো শালি এই জীবন দেয়। দেখ, এমনিতেই মাথা গরম হয়ে আছে, তারপরেও তোর ঠ্যাং মাথা ছাড়া কথা বলে আমার মগজের আলু ভাজা করিস না। আবির আদিত্যের পাশে গিয়ে বসল। আদিত্যের হাত থেকে মদের বোতলটা হাতে নিয়ে বলল, শালা, সকাল সকাল হয়রানি করালি। এমন দৌড় অলিম্পিকে দিলে দেশের জন্য আজ গোল্ড মেডেল কনফার্ম ছিল। গলাও শুকিয়ে গেছে, দে গলা ভেজাই। আদিত্য ছাদের রেলিংয়ের দেওয়ালের সাথে মাথা এলিয়ে দিয়ে বলল, তা সকাল সকাল কে টপকাতে বলল তোকে? নিশ্চয়ই উনি, তাই না? উনি বলতে যে আদিত্যর মায়ের কথা বলছে তা জানে আবির। আবির বলল, না, রেনুমা আন্টি পাঠাইছে। আসলে কাল একটা নিউজ দেখলাম, ভাবলাম তুই দেখছিস কিনা। দেখেছি, তবে আমি অবাক হইনি। এমনটা হবে আমি জানতাম। নূর ওর গাড়ি বানানোর কাজে সফল হয়েছে, সেই নিউজ দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। বড় বড় কোম্পানি নূরের সাথে কোলাবোরেশন করতে চাচ্ছে, এই সব কিছুই জানি আমি। এটা তো হওয়ারই ছিল। নূরের এই সফলতা ওর ডিজার্ভ করে। আরে তোর কি, তুই কি এসব ডিজার্ভ করিস? যে তোকে ভালোবাসবো না, তোকে চায় না, তার জন্য কেন নিজে সন্ন্যাসী হয়ে জীবন কাটাচ্ছিস? এই যে নিজের পরিবার ছেড়ে একা এই ফ্ল্যাটে পড়ে আছিস, বেঁচে থাকার নামে শুধু নিঃশ্বাসটাই নিচ্ছিস, এসব কি তুই ডিজার্ভ করিস? ভুল বলছিস তুই আবির। ও ভালোবাসে আমাকে, অনেক ভালোবাসে। আমি এতটাও অন্ধ না যে ওর চোখের ভাষা পড়তে ভুল করব। ওই চোখে আমি নিজের জন্য ভালোবাসা দেখেছিলাম। আমি এসব ডিজার্ভ করি কি করি না তা জানা নেই, তবে যন্ত্রণা শুধু একটাই, ও যেতে যেতে মিথ্যে বলে গেল আমাকে, আর সেটাই বেশি অসহনীয় পীড়া দেয় আমাকে। বুকের ভেতর সর্বক্ষণ দাবানল জ্বলছে আমার। দুঃখজনক এক দীর্ঘশ্বাস ছাড়ল আবির। প্রাণপ্রিয় বন্ধুর এমন বেহাল দশা আর দেখতে পারে না ও। নিজের ওপরই রাগ হয় ওর। এসব ভালোবাসার চক্করে ওকে পড়তে দেওয়াই উচিত হয়নি। তখনই যদি ওকে বুঝিয়ে শুনিয়ে এসব থেকে বের করে আনতো, তাহলে হয়তো আজ ওর এই দশা হতো না। ও তো জানে ভালোবাসা জিনিসটাই দুনিয়ার সবচেয়ে জঘন্য অনুভূতি, যা কখনো কাউকে সুখী করে না। ভালোবাসা শুধু গ্লানি আর দুর্দশাই এনে দিতে পারে, ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারে না ভালোবাসা। আই জাস্ট হেট লাভ। আবির আদিত্যের হাত ধরে ওকে ওঠাতে ওঠাতে বলল, হয়েছে, তোর দেবদাস কখন শেষ হলে ভেতরে চল। সকাল সকাল খালি পেটে অ্যালকোহল খেয়ে নিলাম, এখন তাড়াতাড়ি নাস্তা করে চল, না হলে আজ বাথরুম সংসার শুরু করতে হবে। বলেই আবির আদিত্যকে টেনে নিয়ে গেল ভেতরে। আদিত্য সেদিনের পর থেকেই একা ওর কেনা এই ফ্ল্যাটে থাকে। মায়ের ওই কাজের পর থেকে পরিবারের উপর তার কেমন বিতৃষ্ণা এসে গেছে, তাই তো একাই এখানে পড়ে থাকে। দিন রাত মদের নেশার ধোয়ার নেশায় নিজেকে ডুবিয়ে দেয়। নূরের দেওয়া কষ্ট থেকে এভাবেই বাঁচার উপায় খোঁজে সে, যদিও তা খুব একটা কাজে দেয় না। বুকের যন্ত্রণা থেকে এক বিন্দু মুক্তি পায় না সে। আজ 8টা মাস সে হৃদয় ছাড়াই বেঁচে আছে।
এই দেহটাকেও হয়তো একদিন দাফন করার ব্যবস্থা করে দিত আদিত্য। শুধু নূরের দেওয়ার শাস্তি ভোগ করার জন্যেই সে বেঁচে আছে। তার অপরাধের শাস্তি যে তাকে মরতেও দেয় না। নূরকে দেওয়া ওয়াদা অনুযায়ী সেদিনের পর আর নূরের সামনে যায়নি আদিত্য। তবে নূরের সব খবরই তার জানা থাকে। নূর ওকে তার সামনে যেতে মানা করেছে। তবে নূরের কথা জানতে তো আর কেউ ঠেকাতে পারবে না ওকে। সেই দিনের পর 1 মাসের মাথায় নূরের ফাইনাল এক্সাম শুরু হয়ে যায়। তারপরে আর নূর ভার্সিটিতে আসে না। আদিত্যও তাই আর সেখানে শুটিং করতে চায় না। আদিত্যের কোনো কিছুই আর করতে ইচ্ছে করে না। পারলে তো এসব মুভির শুটিং সব ছেড়ে দিত সে। কিন্তু অনেকগুলো মুভির কন্ট্রাক্ট সাইন করে রেখেছিল সে, তাই না চাইতেও শুটিংয়ে যেতে হয় ওকে। যদিও ও না গেলে কোনো কন্ট্রাক্টর কিছুই করতে পারবে না, তবুও নিজের জন্য কারোর ক্ষতি চায় না আদিত্য। যেহেতু কথা দিয়েছিল তাই মন না চাইলেও কাজে যায় আদিত্য। তবে সে ভেবে নিয়েছে পেন্ডিং কাজগুলো শেষ হলে আর কোনো মুভি টুভি করবে না, এখান দূরে কোথাও চলে যাবে। আদিত্যের কাছে নূরের সব আপডেট থাকে। নূর অনেক ভালো রেজাল্টে পাশ করেছে এবং নিজের স্বপ্নও পূরণ করেছে সে। তার সেই গাড়ি উদ্ভাবন করতে পেরেছে। অনেকটা নিউজ মাধ্যমে এখন তারই আলোড়ন শুধু। নূরের সফলতায় আদিত্যও খুশি। না হোক সে আমার, তবু তার জীবন হোক খুশির সমাহার। আদ্র অফিসের জন্য রেডি হচ্ছে। বাবার বিজনেস জয়েন করেছে সে। এই কয় মাস সে নিজেকে অনেকটাই শুধরে নিয়েছে। দায়িত্ববান একজন মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছে সে। অতীতের ভুলগুলোকে তো আর ঠিক করা যাবে না, তবে সামনের জীবনে যাতে আর কোনো ভুল না হয় সেই প্রচেষ্টা করে যাচ্ছে সে। যদিও তার এই প্রচেষ্টা কতদূর ফলপ্রসূ হয়েছে তা জানা নেই। অমালিয়া এখনও তাকে মাফ করেনি। আজও তার অন্যায়ের শাস্তি দিয়ে যাচ্ছে অমালিয়া ওকে। যদিও আদ্রের কাছে এসব এখন আর শাস্তি মনে হয় না। ওই রাগী জিদ্দি মেয়েটার ক্রোধের সম্মুখীন হতে হতে কখন সে ওই নারীতে মন হেরে বসে আছে তা বুঝতেও পারেনি। এখন তো তার দেওয়া শাস্তিও মজাদার লাগে আদ্রের কাছে। এখন তো কেবল একটাই চাওয়া, কবে অমালিয়া ওকে মাফ করে দিবে আর ওকে স্বামী হিসেবে নিজের জীবনে জায়গা দিবে। ভাবনার মাঝেই হঠাৎ মুখের উপর প্রচণ্ড বেগে টাওয়াল এসে লাগলো। আদ্র খুব একটা অবাক হলো না। এটা যে ওর বউ নামক আগুনের গোলার কাজ তা ভালো করেই জানে সে। আদ্র মুখের উপর থেকে তোয়ালেটা নামিয়ে পাশে তাকিয়ে দেখল অমালিয়া যথারীতি অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আদ্র মুচকি হেসে বলল, মনে হচ্ছে স্বামীকে তোয়ালে দেওয়ার রীতির ব্যাপারে তোমাকে কেউ ভুল তথ্য দিয়েছে। প্রথমত তোয়ালে গোসলের সময় দিতে হয়, আর দ্বিতীয়ত এভাবে গুলির মতো ছুঁড়ে দিতে হয় না। ওয়াশরুমের দরজায় গিয়ে একটু লাজুক মোহনীয় ভঙ্গিতে স্বামীর হাতে নিয়ে দিতে হয়, আর স্বামী তোয়ালের বদলে পুরো বউটাকে ভেতরে নিয়ে নেয়। এটা হলো তোয়ালে আদান প্রদানের আসল প্রোটোকল। আদ্রের হেয়ালিপূর্ণ কথা অমালিয়া ডাগের আগুনে আরো ঘিয়ের কাজ করলো। সে ফসে উঠে বলল, নোংরা মনের মানুষের মাথায় সবসময় শুধু নোংরা চিন্তাই চলে। তোমার মতো জঘন্য মানুষের কাছে থেকে আর কি বা আশা করা যায়? তোমাকে কতবার বলেছি গোসল করে নিজের তোয়ালা ওয়াশরুমে ফেলে রাখবে না। তোমার তোয়ালা দেখলেও আমার ঘৃণা হয়। আদ্রের মুখে আধার নেমে এলো। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল সে। মেয়েটা তাকে বিষাক্ত কাটার ঘা দেওয়ার একটা সুযোগও ছাড়ে না। ওই ঘটনা কিছুতেই ভুলতে দেয় না। বারবার সেই একই জায়গায় নিয়ে থামিয়ে দেয় সব। কি আর করার, এসব ওরই কর্মের ফল। ও যে অপরাধ করেছে তার তুলনায় তো এসব কিছুই না। হয়তো সারা জীবনই এর শাস্তি ভোগ করতে হবে ওকে। আদ্র কাটার আঘাত হজম করে নিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলল, আচ্ছা সরি, আর হবে না। তুমি প্লিজ রাগ করো না। তুমি গিয়ে ব্রেকফাস্ট করে নাও, সমস্যা নেই। আমি টেবিলে থাকবো না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। তুমি প্লিজ না খেয়ে থেকো না। আদ্র ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল। রাগে দুঃখে বিছানায় গিয়ে ঠাস করে বসে পড়ল অমালিয়া। গত 8 মাস হলো আদ্রের সাথে কঠিন থেকে কঠিনতম ব্যবহার করছে সে। ও এত বাজে কথা শোনায় আদ্রকে, তবুও ওর মাঝে কোনো প্রতিক্রিয়া দেখতে পায় না সে। উল্টে সে আরও ওর সব সময় কেয়ার করে। আর এই জিনিসটাই অমালিয়ার রাগ বাড়িয়ে দেয়। লোকটা এমন কেন করে? এত খারাপ ব্যবহারেও কেন তার কষ্ট লাগে না? একতরফাভাবে বাজে ব্যবহার করতে করতে কেমন যেন হয়রান হয়ে গেছে অমালিয়া। সে তো চাই ওই লোকটাকে অশান্তিতে দেখতে, দুর্দশায় দেখতে চাই তাকে, কিন্তু তা হয় না কেন? আমি কি এখানেও অপরাধ হয়ে গেলাম?
উল্টে ওই লোকের যত্ন সুলভ আচরণ দেখলে কোথাও না কোথাও নিজেরই কেমন খারাপ লাগা কাজ করে, যার জন্য নিজের ওপরই চরম রাগ হয় অমালিয়ার। যে আমার সাথে এত বড় অন্যায় কাজ করলো, যার জন্য আপু আমাকে পর করে দিল, সেদিনের পর আপু আর কথা বলে না আমার সাথে, দেখা হলেও পাশ কেটে এড়িয়ে চলে যায়। আর যার কারণে এইসব হলো, আজ তার প্রতি না চাইতেও কেমন মায়া কাজ করে। এটা ভাবতেই নিচের ওপরই ঘৃণা হয় অমালিয়ার। আদ্র নিচে আসতেই দেখল ওর মা সোফায় বসে টিভির দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। টিভিতে আদিত্যের সিনেমা চলছে। ছেলেকে দেখেই তিনি কাঁদছেন বুঝতে পারল আদ্র। এগিয়ে গিয়ে বসলো মায়ের পাশে। মায়ের চোখের পানি মুছে বলল, এভাবে কাঁদলে কি ভাইয়া ফিরে আসবে মা? রেহেনুমা ব্যথিত কণ্ঠে বললেন, তাহলে কি করলে ফিরে আসবে বল না? মায়ের জন্য কি ওর একটুও মায়া হয় না? একবারও কি আমাদের কথা মনে হয় না ওর? আজ 8টা মাস হলো বাড়ি ছেড়ে চলে গেছে, তারপর একদিনের জন্য এলো না দেখা করতে। ফোন করলেও ধরে না। মা না হয় একটু ভুল করেছিল, না হয় ছেলের জন্য একটু স্বার্থপর হয়েছিল, তাই বলে তার এত বড় শাস্তি দেবেও? আদ্র অপরাধীর সুরে বলল, তোমার কোনো দোষ নেই মা, সব দোষ আমার একটা ভুলের জন্য আজ সবার জীবন উলট পালট হয়ে গেল। ভাইয়া আর নূরের মাঝে দূরত্ব হলো আমার কারণে। আমার অপরাধের শাস্তি আজ ভাইয়া পাচ্ছে, এজন্য নিজেকে আমি কখনো মাফ করতে পারবো না। এমন হবে জানলে আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করে দিতাম। লিয়া ঠিকই বলে, আমি আসলে একটা জঘন্য মানুষ। নূরের জীবনে এই কয় মাসে অনেক পরিবর্তন এসেছে। ভালো নাম্বারের সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তার, আর সে তার স্বপ্নও পূরণ করতে সক্ষম হয়েছে। তার সেই গাড়ি সে তৈরি করতে পেরেছে। দেশের বড় এক কোম্পানি তার সাথে কোলাবোরেশন করেছে, আরও বেশি করে গাড়ি তৈরি করে মার্কেটে আনার জন্য ইনভেস্ট করছে। দেখতে গেলে তো তার জীবনে এখন সফলতার বহর এসেছে, সুখী হওয়ার সময় এসেছে। তবুও এত কিছুর পরও দিন শেষে সে শূন্যতায় ডুবে যায়। সেদিনের পর থেকে নূর নিজেকে আরও শক্ত করে নিয়েছে। অনুভূতিহীন পাথরে তৈরি করেছে নিজেকে, কাজের মাঝে নিমজ্জিত করে দিয়েছে নিজেকে, যার ফলস্বরূপ পেয়েছে আজকের সফলতা। ওর সংঘর্ষ সফল হয়েছে আজ। উপরে উপরে দেখতে গেলে সে এখন সর্বসুখী, তবে কেউ জানে না তার ভেতরের সত্তাটা আজও বিষণ্ণতার নিচে গুমড়ে মরছে। না চাইতেও আদিত্যের শূন্যতা ভেতরে ভেতরে পুড়িয়ে ছাই করে দেয় ওকে। চেয়েও পারে না ওর বেঈমান লোকটাকে ভুলতে। কেন যেন মনে হয় এত কিছুর পরও তাকে এখনো ঘৃণা করতে পারেনি ও। আর এই মনোভাবের জন্য নিজের ওপরই চরম রাগ হয় নূরের। একটা মানুষকে এতটা কিভাবে বশ করতে পারে? দূরে গিয়েও কিভাবে এত প্রভাব ফেলতে পারে? তবুও নিজেকে আর ওই দুর্বলতায় গলতে দিবে না। ফেলে আসা ওই গলিতে আর যাবে না সে। ইনভেস্টরদের সাথে মিটিংয়ে এসেছে নূর। এসএস কোম্পানির সিইও সোহান সোহারাব এসে নূরের সাথে হাত মিলিয়ে মুচকি হেসে বলল, গুড মর্নিং মিস নূর। নূর সৌজন্যমূলক হেসে বলল, গুড মর্নিং। ক্যান উই স্টার্ট? ইয়া শিওর। সোহান চেয়ারে বসল। নূর ওর ল্যাপটপ থেকে প্রজেক্টর সব ডিটেলস দেখতে পেল। সোহান প্রজেক্টরে দেখছে কম, নূরের দিকেই বেশি চোখ যাচ্ছে তার। নূরের মতো এমন রূপে গুণে প্রতিভা সাহসিকতায় পরিপূর্ণ নারীকে সে এর আগে কখনো দেখেনি। মেয়েটার মাঝে একটা বিশেষ আকর্ষণ আছে, না চাইলেও আকর্ষিত করে। নূরের প্রেজেন্টেশন শেষে সোহান সহ মিটিং রুমের সবাই হাততালি দিয়ে প্রশংসা জ্ঞাপন করলো নূরকে। সোহান বলে উঠল, তো সবকিছু ঠিকঠাক আছে? তাহলে এখন প্রোডাক্টের প্রমোশনের জন্য একটা কমার্শিয়াল অ্যাড তৈরি করা জরুরি। এই ব্যাপারে কোনো সাজেশন আছে আপনার? অ্যাডের কথা আসতেই নূরের হঠাৎ আদিত্যের কথা মনে পড়ে গেল। সেই খেয়াল ধামাচাপা দেওয়ার চেষ্টা করে নূর বলে উঠল, সেটা আপনারা যা ভালো বোঝেন করেন। আপনাকে তো আগেই বলেছি এসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ বলেছিলেন, আর তাই আপনাকে আর পেরেশান না করে আমি নিজেই সব ব্যবস্থা করে দিয়েছি। অ্যাড শুটের জন্য মডেলও সিলেক্ট করে হয়ে গেছে। আজই শুরু হবে কাজ। এক্ষুনি হয়তো চলে আসবেন উনি। উনি কে? উনি? সোহান নাম বলতে যাবে ঠিক তখনই দরজার দিকে তাকিয়ে বলল, আরে ওই তো চলে এসেছেন উনি। নূর দরজার দিকে তাকাতেই থমকে গেল সে। আজ 8 মাস পর আবারও সেই পুরুষকে দেখে থমকিত হলো নূর। পারদের নিচে লুকিয়ে থাকা ক্ষতটা আরও তাজা হয়ে গেল। শক্ত পাথর হয়ে যাওয়া হৃৎপিণ্ডটা আবারও নড়ে উঠল।
পীড়ন বৃহত্তর হলো। নিশ্চুপে ঘুম পাড়িয়ে রাখা অনুভূতিগুলো আবারও জেগে উঠে এলোমেলো দৌড়তে লাগলো। বিজ্ঞাপনের ব্যাপারে ইনভলভ না হওয়ার নূরের সিদ্ধান্তের ওপর এখন আক্ষেপ হচ্ছে তার। বিজ্ঞাপনের মডেল হিসেবে আদিত্যকে সিলেক্ট করা হয়েছে তা আগে জানলে নূর আগেই মানা করে দিত, কিন্তু এখন তো আর সেই পথ নেই। এক মুখে দুই কথা কিভাবে বলবে সে? নূরের চোখে বিস্ময় থাকলেও আদিত্যের চোখে কোনো বিস্ময় বা চমক দেখা গেল না, যেন আজকের এই দেখা হওয়াটা তার কাছে মোটেও অনাকাঙ্ক্ষিত নয়। সে জানতো আজ নূরের সাথে দেখা হবে, তাই তো তার চোখে কেবল তীব্র গভীরতা, তৃষ্ণার্ত নজরের প্রখর আকুলতা। সোহান এগিয়ে এসে হাসি মুখে আদিত্যের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস্টার আদিত্য, দ্য সুপারস্টার অফ বাংলাদেশ। ইটস প্লেজার টু মিট ইউ। আমার বোন আপনার অনেক বড় ফ্যান। আদিত্য সোহানের সাথে হ্যান্ডশেক করে বলল, থ্যাংক ইউ, প্লেজার ইজ অল মাইন। আপনি আমাদের প্রজেক্টে কাজ করার জন্য রাজি হয়েছেন, তার জন্য কৃতজ্ঞ আমরা। আদিত্য নূরের দিকে দৃষ্টি রেখে বলল, কৃতজ্ঞ তো আমি আপনার কাছে, আমাকে এই প্রজেক্টে কাজ করার সুযোগ দিয়ে যে আমার কত বড় উপকার করেছেন আপনি নিজেও জানেন না। জি, বুঝলাম না। আরে বাদ দেন, সব কিছুই যে বুঝতে হবে তার তো কোনো মানে নেই, কিছু জিনিস না বোঝার উপরই ছেড়ে দিতে হয়। সোহান মুচকি হেসে নূরকে ইশারায় দেখিয়ে দিয়ে আদিত্যের উদ্দেশ্যে বলল, মিস্টার আদিত্য, উনি হচ্ছেন এই প্রজেক্টের ডিরেক্টর, মিস নূর। তখনই পিয়ন এসে সোহানকে জানালো কেউ তার সাথে দেখা করতে এসেছে। সোহান আদিত্য আর নূরকে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে বলে বেরিয়ে গেল। নূর এখনও ওখানেই স্থির দাঁড়িয়ে আছে। আদিত্য এগিয়ে গেল তার সামনে, হাত বাড়িয়ে দিয়ে বলল,